ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। বন্ধ করে দিয়েছে, তাই ইয়াশ এখন হালকা করে জড়িয়ে ধরে রেখেছে। এই সুযোগে রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। আর ইয়াশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করেন কি আপনি নিজেকে? হ্যাঁ, এই অফিসের বস বলে যা খুশি তাই করবেন? আমাদের কি নিজের হাতের পুতুল পেয়েছেন নাকি? হ্যাঁ, আজ আপনার এই রূপটা না দেখলে হয়তো জানতামই না জানোয়াররা মানুষের রূপ নিয়েও ঘুরে। বলেই রশনি সেখান থেকে চলে আসতে নিল, কিন্তু ইয়াশ তার হাত ধরে আটকে নিল। রশনিকে তার কাছে নিয়ে এসে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত কেউ ইয়াশ আহমেদের গায়ে হাত তোলার সাহস পায়নি, আর তোমার মতো একটা ক্লাসলেস চিপ মেয়ে কিনা আমাকে থাপ্পড় মারলো। ইয়াশ আহমেদ, দ্য নাম্বার 1 বিজনেসম্যান অফ এশিয়া, তার গায়ে হাত তুললো তোমার মতো একটা মেয়ে। মনে রেখো, তোমার এই থাপ্পড়ের জবাব তুমি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে পাবে, এটা মাথায় রেখো। ছাড়বো না তোমায়। বলেই ইয়াশ সেখান থেকে বেরিয়ে পড়ল। তাকে পুরো আহত বাঘের মতো লাগছিল, পুরো মুখ অসম্ভব লাল হয়েছিল। যে কেউ এই অবস্থায় ইয়াশকে দেখলে ভয় পেয়ে যাবে। রশনিও সেখান থেকে বেরিয়ে আসলো। কোথাও না তাকিয়ে ডিরেক্ট বাসার জন্য রওনা দিল রশনি এবং ইয়াশ। রাত 12:17। একটা মানুষ কতটা জঘন্য হলে একটা অচেনা মেয়ের সাথে এমন আচরণ করতে পারে জাস্ট ভাবতে পারছি না। ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবছিল রশনি। তখনই তার মনে হলো কে যেন তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। এই স্পর্শটা তার অচেনা নয়। তোমাকে কতবার বলেছি নাহিদ, এভাবে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরবে না। আচ্ছা সরি, এবার বলো আজকে ফিরতে এত লেট হলো কেন? আজকে অফিসে একটা সারপ্রাইজ পার্টি ছিল তাই। ও আচ্ছা, ভালোবাসি। সারাদিন অফিসে ডেকোরেশনের জন্য অনেক কাজ করতে হয়েছে, তাই খুব টায়ার্ড লাগছে, আসি। রশনি নাহিদের পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। এদিকে ইয়াশ বাসায় এসে মেন গেটটা খোলা দেখে কিছুটা অবাক হলো। বেশি কিছু না ভেবে ভেতরে ঢুকলো ইয়াশ। ভেতরে প্রবেশ করে দেখে পুরো বাড়িটা অন্ধকার। ইয়াশ লাইট অন করে দেখে তার পাশের টি টেবিলটার ওপরে একটা ছোট্ট কাগজের টুকরো ভাঁজ করে রাখা। ইয়াশ কাগজটা খুলে দেখে সেটাই লেখা, ওপরে এসো, তোমার অপেক্ষায় আছি। ইয়াশের কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। ভাবি তো বলেছিল আজ ভাইয়াকে নিয়ে বাইরে যাবে, তো এটা ভাইয়ার জন্য তো না, তাহলে কার জন্য? সে আর বেশি কিছু না ভেবে ওপরে চলে গেল। ওপরে গিয়ে দেখে তার রুমের দরজাটা হালকা খোলা। ইয়াশ রুমে প্রবেশ করে লাইটটা অন করলো, আর সাথে সাথে তার চোখ যেন চড়ক গাছ, কারণ সারা রুম লাভ শেপের লাল আর সাদা বেলুন এবং ছোট ছোট মোমবাতি দিয়ে ভরা, আর রোম্যান্টিক গানও চলছে লো ভলিউমে। সব মিলিয়ে পরিবেশটা খুব রোম্যান্টিক লাগছে। ইয়াশ পুরো রুমটা দেখছিল। ঠিক তখনই কি যেন রুমের দরজাটা খুব জোরে বন্ধ করে দিল। দরজাটা কে লাগালো তা দেখার জন্য দরজার দিকে তাকাতেই ইয়াশের মাথা গরম হয়ে গেল, সাথে অবাকও হলো। এ কি নেহা, তুমি এখানে কেন? বাসায় কখন এসেছো? আর আমার রুমে বা কি করছো? আর দরজাটা লাগালে কেন? এইসব ডেকোরেশন কি তুমি করেছো? আরে আরে নিঃশ্বাস নাও, এতগুলো প্রশ্ন কেউ একসাথে করে নাকি? আর আমি কি পালিয়ে যাচ্ছি নাকি এখন থেকে? তুমি যখন খুশি যত খুশি কোশ্চেন করো, কেমন? আগে আমার প্রশ্নগুলোর উত্তর দাও। সো মিস্টার ট্রাম্প, আমি আজ সকালে এখানে এসেছি, আর হ্যাঁ, তোমার রুমের ডেকোরেশনও আমিই করেছি। কেন? তোমাকে এসব ফালতু কি করতে বলেছিল? আর তুমি এখানে কতদিনের জন্য আছো? আমার এত কষ্ট করা ডেকোরেশন তোমার ফালতু লাগছে?
আর আমি আজই তো মাত্র এলাম, আর এখনই যাওয়ার কথা বলছো? এত দেখামি না করে যা জিজ্ঞেস করছি তার সোজা সোজা উত্তর দাও তো। আমার মাথাটা আর খেও না প্লিজ। আরে আরে, তুমি তো হাইপার হচ্ছ কেন? সো ইয়াশ বেবি, শুনেই রাখো, এবার আমার গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি এখানেই থেকে স্টাডি করব, কারণ তোমাদের বাসা থেকে আমার ভার্সিটি খুব কাছে। হোয়াট? উফ, এতে এতটা অবাক হওয়ার কি আছে? আমি জানি তো তুমি অনেক খুশি হয়েছো এই নিউজটা শুনে। খুশি না ছাই, দেখ এই দেখামির বস্তাটাকে আমার সহ্যই হয় না। ছেঁচড়া মেয়ে কোথাকার। আচ্ছা মিস্টার চাম, বলো তো আমাকে আজকে দেখতে কেমন লাগছে? ইয়াশের নজর এখন গেল নেহার দিকে। নেহা লাল আর কালো কম্বিনেশন করা একটা নেটের শাড়ি পরেছে আর ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ। নেটের শাড়ি হওয়ায় নেহার পেট স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর সেই লেভেলের হেভি মেকআপ। আজ নেহাকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। যে কোনো ছেলে আজ নেহাকে এভাবে দেখলে গলে মোম হয়ে যেত, বাট ইয়াশের কাছে এসব বিরক্ত লাগছে। ছি নেহা, এটা তুমি কি পরেছো? কেন, আমাকে সুন্দর লাগছে না? ভীষণ বাজে লাগছে, যাও চেঞ্জ করে আসো এটা। আচ্ছা এসব বাদ দাও, শোনো না ইয়াশ বেবি, আমার কাছে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো নেহা, আমি আগেও তোমাকে বলেছি আমাকে বেবি বলবে না। ইয়াশের কথা শেষ হওয়ার আগেই নেহা গিয়ে স্পিকারে আশিক বানায়া গান চালু করে দিল আর ইয়াশের কাছে এসে ওকে ধরে নাচতে শুরু করলো। ইয়াশ এক ঝটকায় নিজেকে নেহার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওকে একটা থাপ্পড় মারল। নেহা সামলাতে না পেরে মাটিতে যেয়ে পড়ল। নেক্সট টাইম আমার সাথে সব ন্যাকামি করতে এসো না, ফল ভালো হবে না, বেহায়া মেয়ে কোথাকার। বলেই ইয়াশ সেখান থেকে বেরিয়ে পড়ল। পরের দিন রশনি নিজের রুমের ভেতর এখান থেকে ওখানে আর ওখান থেকে এখানে করছে, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড। পরের দিন রশনি নিজের রুমের ভিতর এখান থেকে ওখানে আর ওখান থেকে এখানে করছে, মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড আর কি। আজকে অফিসে যাব কি যাব না, কালকে যা হলো, তারপর তো ওই লুচুর ডেভিলটার জন্য অফিসে যেতেও ভয় লাগছে। রশনি এসব নিয়ে ভাবছিল, তখনই তার ফোনটা বেজে উঠল। রশনি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। চান্টু শোন না, আমি বলছি কি, চল না আজ আমরা আমাদের সেম ব্ল্যাক কালারের ড্রেসটা পরে যাই। কেন, তোর নানির বিয়ে লাগছে নাকি? আচ্ছা ঠিক আছে, আয়। সানা ফোনটা কেটে দিল। এদিকে নেহা ঘরের দরজা লাগিয়ে কান্না করেই যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না। বোনটি আমার, একটা বার দরজাটা খোল। কি হয়েছে তোর, কেন এমন করছিস বল আমায়। এই নেহা, খোল না দরজাটা। সে কখন থেকে নিশা কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে, কিন্তু নেহা কিছুতেই খুলছে না। কালকে রাতের পর নেহা আর দরজাই খোলেনি। কি যে হলো মেয়েটার। আমার না খুব ভয় হচ্ছে গো, যদিও উল্টো পাল্টা কিছু করে বসে। নিশার কথার মাঝে চোখ গেল সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকা ইয়াশের দিকে। ইয়াশ নিজের ঘড়ির বেল্ট লাগাচ্ছে আর নিচে নামছে। নিশা ছুটে গেল ইয়াশের দিকে, গিয়ে জোরে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি মনে করো তুমি নিজেকে? দেখতে পাচ্ছ তোমার জন্য আমার বোনের কি অবস্থা হয়েছে। কাল রাত থেকে দরজা খোলেনিও। কিন্তু এতে ইয়াস কি করেছে? একদম চুপ থাকো তুমি। ইয়াশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। টেবিলের ওপরে থাকা ফ্রুট বাস্কেট থেকে একটা আপেল আর নাইফ নিয়ে সেটাকে কেটে ব্রেড দিয়ে খাওয়া শুরু করলো। আজব লাগলেও আপেল দিয়ে ব্রেড খাওয়াটা ইয়াশের ছোটবেলার অভ্যাস। ইয়াশের কোনো রেসপন্স না পেয়ে নিশা আরও রেগে গেল। নিশা ইয়াশের খাবারের প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ইয়াশ স্বাভাবিকভাবেই বসে আছে। নিশা এবার ইয়াশের সামনাসামনি এসে বলল, কিসের এত ভাব তোমার? সেদিন যদি বাবা তোমাকে তোমার নানুর বাসা থেকে না নিয়ে আসতো, তাহলে তো আজ তোমার নানুর বাড়ির লোকেদের মতো তুমিও থার্ড ক্লাস চিপ বস্তিতেই থাকতে।
ইয়াসের এবার মাথা গরম হয়ে গেল। সে টেবিলে থাকা কাঁচের জিনিসগুলো এক হাত দিয়ে সব ফেলে দিল আর বলল, জি একদমই ঠিক বলেছো তুমি ভাবি, আমি তো ভিখারি ছিলাম, কিন্তু তোমার বোন তো ভালো, আর মেয়ে দেখতেও ভালোই, তার পিছনে তো কত ছেলে ঘুরে বেড়ায়, বাট সে আমার পিছনে ছেঁচড়ার মতো ঘুরে কেন, একটু বলবেন প্লিজ? আর আপনার বোনই কালকে রাতে আমার রুমে এসে নেহামো করছিল, আমি ডাকিনি তাকে। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়াস আবার বলা শুরু করলো, আর একটা কথা কি জানো তো, আমি না কখনোই থার্ড ক্লাস ছিলাম না, আমার পরিস্থিতি আমাকে বানিয়েছিল, আর সেটা শুধু 2 জন লোকের কারণেই, আর তাদেরকে তো আমি কখনোই ছাড়বো না, শাস্তি তো তাদের পেতেই হবে। যাই হোক, বরং তোমার বাবা বিয়েতে মিস্টার আহমেদ থেকে 1 কোটি টাকা নিয়েছে, আর মিস্টার আহমেদও তার ছেলের মুখের দিকে তাকিয়ে একটা লোভিত মেয়ের ঘরে ছেলের বউ করে গেছে, আর তাও যদি তুমি ভালো হতে, আর তোমার মতো হয়েছে তোমার বোনটা। বলেই ইয়াস বেরিয়ে যেতে নিয়েছিল সেখান থেকে, কিন্তু তখনই আবার পিছিয়ে এলো আর নিশাকে আবার বলল, আর হ্যাঁ ভাবি, যাদেরকে তুমি চিপ থার্ড ক্লাস বস্তি বলছিলে না, তারা যদি আজ না থাকতো না, তাহলে তুমি আর সবার সামনে মিস্টার এশিয়ার ভাবির খেতাবটা নিয়ে শো অফও করতে পারতে না। আমি যে মজবুত মইটা পেয়ে এই আসনটা পেয়েছি না, সেই মইটাকে মজবুত বানিয়েছে আমার থার্ড ক্লাস নানু বাড়ির মানুষগুলো। আসছি। বলেই ইয়াস বেরিয়ে পড়ল। নিশা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। রাফি এসে নিশার পেছনে দাঁড়ালো। তোমরা কি নিয়ে ঝগড়া করছিলে? আমি তো কিছুই বুঝলাম না। নিশা চোখ গরম করে রাফির দিকে তাকালো। নিশা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। বাহ, 2 বোন কত মিল, দুজনেই দরজা বন্ধ করে বসে আছে। আজ রশনি আর সানা সেম গেট আপে অফিসে যাচ্ছে। ব্ল্যাক চিকেন 3 পিস, লম্বা স্ট্রেট চুলগুলো এক বাঁকা সিথি দিয়ে ছেড়ে রাখা, মুখে পাউডার, ঠোঁটে হালকা রেড লিপস্টিক আর চোখে কাজল, সব মিলিয়ে আজ রশনিকে খুব সুন্দর লাগছে। সানাও একইভাবে সেজেছে, দুজনকেই বেশ লাগছে। হালি, এটা কি বেলপুরি খাওয়ার টাইম নাকি? ধুর, বেলপুরি খাওয়ার আবার নির্দিষ্ট টাইম হয় নাকি? যদি অফিসে যেতে লেট হয়ে যায় তখন কি করবি? আজ অফিসে বসের প্রথম দিন, আর আজকে লেট করলে মান সম্মান আর থাকবো না। আর ম্যানেজার স্যার বলেছেন আমাদের বস নাকি খুবই রাগী। আমার তো খুব ভয় করছে রে। উফ, তুই থামবি প্লিজ? আরে মাম্মা, তুমি তো বহুত কিপটা। বেলপুরিতে একটু বেশি কইরা ঝাল দিতে কইলাম, তুমি তাও দিলা না। সত্যি কইরা কও তো, এমন কিপটামি কইরা কয়টা বাড়ি করছো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা, সে কখন থেকে মরে নিতেই আসে, কিন্তু মেয়ে নাকি ঝালই লাগে না। ভেলপুরিওয়ালা মামার সাথে তাদের অনেক পুরনো পরিচিতি, তাই এভাবে ফ্রিলি কথা বলছে। আরে ভাই, তোমরা কি শুরু করলা? আর রশ্মি, তুই থাম তো। রশনি হঠাৎ আতঙ্কের সাথে সানাকে হালকা ধাক্কা দিয়ে বলল, সানার বাচ্চা। সানা সামনে তাকিয়ে দেখে একটা 3-4 বছরের বাচ্চা রাস্তা দিয়ে একা একা পার হয়ে যাচ্ছে, আর একটা গাড়ি খুব স্পিডে আসছে। যে কোনো সময় বাচ্চাটাকে ধাক্কা লাগতে পারে। দাঁড়া, আমি কাউকে ডাক দিচ্ছি। সানা পাশে তাকিয়ে দেখে রশনি নেই। রশনি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে হালকা ধাক্কা দিয়ে নিরাপদ এক সাইডে ফেলে দিল, আর সামনে তাকিয়ে দেখলো গাড়িটা খুবই কাছে। তাই সে আর বাঁচার কোনো রাস্তা না দেখে 2 হাতের আঙুল ক্রস করে চোখ বন্ধ করে নিল। বাট অনেকক্ষণ এভাবে থাকার পরও কিছু অনুভব না করতে পেরে চোখ খুলে দেখে গাড়িটা তার সামনে, কিন্তু স্থির অবস্থায়, আর রাস্তার চারপাশের লোকজন দূর থেকে গাড়িটাকে আর ওকে দেখছে, আর কি যেন ফিসফিস করছে। হঠাৎ গাড়িটা থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, ফুল ব্ল্যাক ড্রেসড, পুরাই ডেয়ারি মিল্ক। এসেই রশনির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আর হঠাৎ এমনটা হওয়াতে রশনি গালে হাত দিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। সামনে থাকা লোকটা বলল, ইউ ফুল, কেউ এইভাবে একটা গাড়ির সামনে আসে? যদি কিছু হয়ে যেত তখন ব্লেমটা তো আমার উপরেই আসতো। রশনি এতক্ষণে সামনে থাকা লোকটির দিকে তাকালো। আপনি? তুমি? তো তুমি এই সমাজসেবীর মাদার টেরেসা। যদি আজ তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? হলে হতো, তাতে আপনার কি? আর আপনি দেখে শুনে ড্রাইভ করতে পারেন না? যদি ওই বাচ্চাটার কিছু হয়ে যেত তখন? ও প্লিজ, আমাকে জ্ঞান দিতে এসো না। আর হলেও তাতে আমার কি?
ছি, একটা মানুষ কতটা নীচ আর খারাপ হলে এমন একটা জঘন্য কথা বলতে পারে। ইয়াশ নিজের মুখটা রশনির মুখের একদম কাছে নিয়ে গিয়ে চোখের গগলসটা নিচে করে বলল, তুমি এখন ইয়াশ আহমেদকে চেনোনি। শুনে রাখো, আমি সব কিছু করতে পারি, তাই আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে 100 বার ভেবে নিও। বলেই চোখের গগলসটা চোখে ঠিক মতো লাগিয়ে গাড়িতে উঠে চলে গেল। সত্যি আস্ত একটা ডেভিল। রশনি অফিসে প্রবেশ করা মাত্রই কোনো কিছুর সাথে পা লেগে পড়ে গেল। আম্মু, মরে গেলাম গো, কোমরটা শেষ মনে হয়। আহারে, সো স্যাড। রশনি মুখ উপরে তুলে দেখে যে ইয়াশ তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই রশনির মেজাজটা খারাপ হয়ে গেল। ও বুঝতে পারলো যে এটা ইয়াশই ওকে ফেলেছে। রশনিও দাঁড়াতে নিল, কিন্তু পারল না, তার আগেই আবার পড়ে গেল। ইয়াশ এক হাঁটু গেড়ে নিচে বসলো, আর রশনি যেন এখানে ব্যথায় জান বেরিয়ে যাচ্ছে। ইয়াশ রশনির মুখ থেকে চুলগুলো কানের পেছনে গুজে দিল, আর রশনি ইয়াশের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইয়াশ আরেক হাত দিয়ে রশনি সে হাতটা শক্ত করে ধরল, যেটা দিয়ে ও ইয়াশের হাতটা সরিয়ে দিচ্ছিল। আমার পথে বাধা দিও না, ছারখার হয়ে যাবে বলে ইয়াশ রশনির হাতটা ছুঁড়ে ফেলে উঠে চলে গেল। রশনি হাতটার দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল লোকটা। এদিকে নিশা কান্না করেই যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না। না না, আমি এই জীবন আর রাখবো না। মনু, তুই কেন এমন করছিস বলতো? আমার ভালোবাসা বুঝলো না। কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? হয়ে গেছে আপনি। তুমি জানো না ও আমার সাথে এই রাতে কতটা মিসবিহেভ করেছে। আই নো নেহা, আর এটার জন্য ও শাস্তি পাবে। ধরো, রাখো তো তোমার শাস্তি। আমি এইসব কিছুই চাই না। আমি জাস্ট আমার ইস্যু বেবিকেই চাই। ওকে না পেলে আমি নিজেকেই শেষ করে দিব। বলেই ছুরিটা আবার হাতে ধরলো। এবার নিশা এসে নেহার হাত থেকে ছুরিটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল, আর নেহাকে ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। এদিকে রশনি মনে মনে ভাবছে, এই ডেভিলটা তো আমাকে ফেলে চলে গেল, কিন্তু এখন আমি কিভাবে আমার কেবিনে যাব? এইসব ভাবছে এমন সময় হঠাৎ কে যেন রশনি বলে ডেকে উঠল। রশ্মি। রশনি পেছনে ফিরে দেখে নিহার দাঁড়িয়ে আছে। নিহারও এই অফিসেই চাকরি করে। আরে নিহান, তুমি? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে নিচে বসে আছো কেন? আর বলো না, ওই যে বলতে গিয়ে থেমে গেল। মনে মনে ভাবলো, না, একে ডেভিলের কথা বলা যাবে না। না মানে তাড়াহুড়োই যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর কি। ওহ আচ্ছা, তো তুমি উঠছো না কেন? চেষ্টা তো করছি, বাট উঠতে পারছি না। তাহলে এখন কি করবে? দাঁড়াও, আমি হেল্প করছি। মানে? ওয়েট। এদিকে ইয়াশ ওর কেবিনে বসে কি যেন একটা ভাবছে। ওকে ওভাবে রেখে আসাটা কি ঠিক হলো? ও যেভাবে পড়েছিল মনে তো হয় না নিজে নিজে উঠতে পারবে। শিট, মেন ওখানে আছে, আমার তো ওখানেই যেতে হবে ওর কাছে। ইয়াশ দৌড়ে ওর কেবিন থেকে বের হলো। বেরিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটাই গেল যেখানে ও রশনিকে ফেলে এসেছিল। গিয়ে যা দেখলো তাতে ওর রাগ অষ্টম আসমানে। ইয়াশ দৌড়ে ওর কেবিন থেকে বের হলো। বেরিয়ে তাড়াতাড়ি ওই জায়গাটায় গেল যেখানে ও রশনিকে ফেলে এসেছিল। গিয়ে যা দেখলো তাতে ওর রাগ অষ্টম আসমানে উঠে গেল। মিস খান। কিছুক্ষণ আগে রশনি উঠতে পারছিল না, তাই নিহার ওকে পাজাকোলা করে ওর কেবিনে দিয়ে আসছিল। আর তখনই ইয়াশ সেখানে এসে পড়ে। ইয়াশের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ওর হাতে থাকা গগলসটা হাতে শক্ত করে মুঠো করায় টুকরো টুকরো হয়ে গেল। মাটিতে পড়ে থাকা গ্লাসটার টুকরোগুলোর দিকে রশনি তাকিয়ে আছে আর বড় বড় ঢোক গিলছে।
ইয়াশ দ্রুত পদে তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আমি কি জানতে পারি কি হচ্ছে এখানে? স্যার, রশ্মির পাটা মচকে গেছে, তাই ও দাঁড়াতে পারছে না। তাই আর কি ওকে ওর কেবিনে দিয়ে আসতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তাই নাকি? তো তার জন্য তুমি ওকে এইভাবে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? স্যার, আপনি ভুল বুঝছে। জাস্ট শাট আপ ব্লাডি ইডিয়েট। ইয়াশের চিৎকার শুনে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সরি স্যার। ইয়াশ সবাইকে অবাক করে দিয়ে নিহারের কোল থেকে রশনিকে উঠিয়ে নিজে কোলে নিজের কেবিনের দিকে যাওয়া শুরু করলো। সবার নজর ইয়াশ আর রশনির দিকে, আর এদিকে রশনির অবস্থা খারাপ, লজ্জায় ওর মরে যেতে ইচ্ছে যাচ্ছে। ও চোখ বড় বড় করে ইয়াশের দিকে তাকিয়ে আছে। মিস্টার আহমেদ, প্লিজ নামিয়ে দিন। ইয়াশ জাস্ট চোখ গরম করে দেখলো আর রশনি ওখানেই ভয়ে শেষ। ইয়াশ রশনিকে নিয়ে নিজের কেবিনের ভেতর প্রবেশ করলো, তারপর ঠাস করে গেটটা লাগিয়ে দিল আর চেয়ারের ওপর ধপ করে রশনিকে বসিয়ে দিল, কিছুটা ছুঁড়ে ফেলার মতো। ইয়াশ রশনির মুখটা খুলে জোরে চেপে ধরলো। তোর সাহস হয় কি করে অন্য একটা ছেলের কোলে ওঠার? হ্যাঁ? ইয়াশ এত জোরে রশনির মুখটা ধরে রেখেছে যে ও কিছু বলতেই পারছে না। রশনি বারবার ইয়াশের হাতটা সরানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রশনি এবার না পেরে কান্নাই করে দিল, একদম বাচ্চাদের মতো কান্না করছে ও। রশনিকে এভাবে কাঁদতে দেখে ইয়াশ রশনিকে ছেড়ে দিল, কারণ ও জানে রশনি বেশি কান্না করলে রশনির শ্বাসকষ্ট হয়। হয়েছে, আর বেশি ন্যাকামো করতে হবে না, বাট এটা শেষবারের মতো মাফ করছি। নেক্সট টাইম যেন কোনো ছেলের কোলে তোমায় না দেখি। মাই ডেট। আপনিই তো আমাকে এখানে ওভাবে ফেলে এসেছিলেন, তাই তো? নিহার আমাকে কোলে করে আমার কেবিনে দিয়ে আসছিল। শোনো, যখন আমি ফেলেছিলাম তখন আমি ওঠাম, তাই বলে অন্যের কাছে যেও না। পা দাও। মানে তোমার পাটা দাও যেখানে মুচকে গিয়েছে। কেন? এই মেয়ে, তুমি বড্ড বেশি কথা বলো। বলে ইয়াশ নিজেই রশনির পাটা চেক করতে গেল, কিন্তু ঠিক তখনই রশনির চিৎকার দিয়ে উঠল। এদিকে নেহা গালে হাত দিয়ে বসে বসে কাঁদছে। আপি, তুই আমায় মারলি? মেরেছি, বেশ করেছি। আপি, এটা তো প্রেম করেছি বেশ করেছি হবে। নিশা নিজের অগ্নিদৃষ্টি নেহার ওপর নিক্ষেপ করলো। জাস্ট শাট আপ নেহা। বাট তুই এখন কি করবি আপি? তুই শুধু দেখতে থাক আমি কি করি। ওই ইয়াশের সাথে নাম্বার 1 বিজনেসম্যান অফ এশিয়া হওয়াতে খুব অহংকার ওর, তাই না? এই অহংকারকে যদি আমি স্পয়েল না করেছি না, তাহলে আমার নামও নিশা না। তুই কি করবি আপি? চুজ। এদিকে ইয়াশ রেগে বলে উঠল, কি হলো, তুমি চিল্লাচ্ছ কেন? দেখুন, আপনি যতই লুচু, খারাপ, বদমাস, টেবিল, রাক্ষস, অ্যানাকোন্ডা হন না কেন, আপনি তো আমার থেকে বয়সে এবং গুণে আমার থেকে বড়। সো আপনি আমার গুরুজন, তাই আপনার আমার পায়ে হাত দেওয়াটা খারাপ দেখায়। চোখে জল চলে আসলো তোমার সম্মান দেখে। থ্যাঙ্কস। জাস্ট শাট আপ ইউ ফুল। এতক্ষণ তো ভালো ছিল, আবার কি হলো? ইয়াশ রশনিকে জোর করে বসিয়ে ওর পাটা দেখতে লাগলো। কি চুপ। শোনো, এখন তুমি চুপ করে বসে থাকবে, একটু নড়াচড়া করবে না, কেমন? কেন? যা বলছি তা করো। ওকে। শোনো, এখন নিজের 2 চোখে 2 হাত দিয়ে 1 থেকে 3 পর্যন্ত বলবে, ঠিক আছে? কেন? করো না। ওকে। রশনি নিজের চোখে হাত দিয়ে বলতে শুরু করলো। 3 বলার সাথে সাথে ও আবার চিৎকার দিয়ে উঠল। রশনি যখন চোখ বন্ধ করেছিল তখন ইয়াশ রশনির মুচকে যাওয়া পাটা খুব জোরে মোচড় দিয়ে আবার টান মারে, আর তখনই রশনি চেঁচিয়ে ওঠে।
আপনি এটা কি করে করলেন? কেন করলেন? আমার মাসুম পাটা আপনার কি ক্ষতি করেছিল? যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। হ্যাঁ, ওভাবে চিৎকার করার কিছু নাই। ইয়াশ এক টানে রশনিকে দাঁড় করিয়ে দিল। ও ড্রামা কুইন, চোখ খুলে তো দেখো। রশনি চোখ খুলে দেখে ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে আর পাটাতে ব্যথাও হচ্ছে না। রশনি এটা দেখে খুব খুশি হয়ে গেল আর ইয়াশের চারদিকে দৌড়াতে আর লাফাতে লাগলো ঘুরে ঘুরে। হে মেয়ে, কি করছো নাকি তুমি? পাগল হয়ে গেলে নাকি? ইয়াশ পুরো কথাটা শেষ করতে পারল না, তার আগেই রশনি লাফিয়ে এসে ইয়াশকে চাপটে ধরল। ইয়াশ তো যেন পুরোই শকড, পাথর হয়ে গেছে সে। থ্যাংক ইউ সো মাচ। ইয়াশ কি বলবে বুঝতে পারছে না। রশনির চুলে হাত বুলিয়ে দিয়ে ইয়াশও রশনিকে জড়িয়ে ধরল। ইয়াশ চোখ বন্ধ করে রশনির স্পর্শ অনুভব করছিল এতক্ষণ পর রশনি বুঝতে পারলো যে ও এতক্ষণ কি করছিল। ও সাথে সাথে ইয়াশ থেকে দূরে সরে আসলো। সরি বলেই রশনি চলে আসছিল, ঠিক তখনই ইয়াশ ওর ওড়না ধরে টান দিল। কি করছেন এটা আপনি? ইয়াশ রশনির ওড়না হালকা করে নিজের দিকে টানছে আর রশনিও ধীরে ধীরে ইয়াশের কাছে যাচ্ছে। এইদিকে নেহা তার আপুর কথা শুনে হেসে পাগল হয়ে যাচ্ছে। আপি, তুইও যা বলিস না। গালে ব্রাশন লাগাতে লাগাতে কথাটা বলল নেহা। না, তুই যদি থাকতি না ওই টাইমে তুইও হাসতে হাসতে গড়াগড়ি খেতিস। তোর কথা শুনেই যা হাসি পাচ্ছে, সেখানে থাকলে জানি না কি অবস্থা হতো। দুই বোন হাসাহাসি করছে আর রেডি হচ্ছে, তখনই সেখানে রাফির আগমন। তোমরা কি কোথাও যাচ্ছ? ইয়া বিয়ে। কিন্তু কোথায় যাচ্ছ তোমরা? পার্টি ক্লাব। I am ready. I'm also. So what are you waiting for? নিশা নিজের কোমরে হাত রেখে বলল, Let's go, darling. Yeah. তারপর দুজন রাফিকে পাশ কাটিয়ে চলে গেল। রাফি হাঁ হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলল, এই দুই বোনের ভিতরে যে কি চলছে কে জানে। সকালে এক বোন নিজেকে ঘর বন্দি করে কান্না করে আর আরেক বোন আমাকে থ্রেড দেই, আর এখন দুইজন হাসতে হাসতে ঘুরতে চলে গেল। এদের চক্করে একদিন আমি পাগল হয়ে যাব। এইদিকে রশনি ইয়াশ দুইজন দুজনের খুব কাছাকাছি। ইয়াশের গরম নিঃশ্বাস রশনির মুখে আছড়ে পড়ছে, যা রশনির ভেতর ঝড় তুলছে। মিস্টার আহমেদ, রশনি মুখের উপর নিজের আঙুল রাখে। রশনি ইয়াশের চোখের মাঝে যেন ডুবে যাচ্ছে। মিস খান, আমি আপনার পাটা ঠিক করে দিলাম। এর বদলে কি আমার কিছু পাওনা থাকে না? তো শোধ করুন। কি আমি শোধ করে দেবো? রশনি এখন নিজের মধ্যে নেই, তাই ও কি বলছে সেই দিকে ওর নিজেরই খেয়াল নেই। ইয়াশ রশনির মুখের ওপর পড়ে থাকা চুলগুলো নিয়ে কানের পিছে গুজে দিল, তারপর রশনির কপালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল। রশনি কেঁপে উঠল, ও নিজের মাঝে ফিরে আসলো। ওর ভেবেই লজ্জা লাগছে ও এতক্ষণ কি করছিল। রশনি ইয়াশের দিকে তাকিয়ে দেখে যে ইয়াশ ওর দিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। রশনি তাড়াতাড়ি ইয়াশ থেকে দূরে সরে দিল এক দৌড়। এমন করাতে ইয়াশ হঠাৎ চমকে ওঠে, বুঝতে পারে নিজে নিজেই হেসে দিল। পাগলিটা এখনো আগের মতোই আছে, বেশি খুশি হলে খেয়ালই থাকে না যে কি করে বসে। রশনি আবার ইয়াশের কেবিনে এসে দরজায় নক দিল। ইয়াশ আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো। থ্যাংক ইউ বলেই আবার দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। ইয়াশ এবার জোরেই হেসে দিল। সত্যিই পাগলি। ইয়াশ কিছু কাজের কাগজপত্র বের করার জন্য তার টেবিলের ড্রয়ারটা খুলল আর ওর সামনে একটা ছবি পড়ল।
যা দেখা মাত্র সাথে সাথেই ওর মুখের হাসি উধাও হয়ে গেল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। রাগে হাতের মুঠো শক্ত করে নিল ইয়াশ। তারপর ছবিটাকে নিজের বুকের সাথে চেপে ধরল আর মনে মনে বলল, না, কখনো ক্ষমা করবো না তোকে, কখনো না। আই ইউজড টু হেট ইউ, আই হেট ইউ অ্যান্ড আই উইল হেট ইউ। আমি ফিরে এসেছি, এখন তোর কে বাঁচাবে আমার হাত থেকে? তোর গেম এবার শেষ। বলেই চোখের কোণে জমে থাকা পানিটা মুছে একটা বাঁকা হাসল ইয়াশ। বিকেল 4:15। সানা আর রশনির কথা। এভাবে ধাক্কা দিলি কেন? তো আর কি করব, কখন থেকে ডাকছি কিন্তু না, ম্যাডামের কোনো হুঁশই নেই। তাই বলে এভাবে ধাক্কা দিবি? তোর ভাগ্য ভালো, ধাক্কা দিয়ে ফেলে দেই নাই, না হলে জামাইয়ের সাথে রোমান্স করার স্বপ্ন তো যাই তো। ও মাই আল্লাহ। আচ্ছা বাদ দে এসব, তুই এবার বলতো কার খেয়ালে ছিলি? কি না মানে কিছু না। আজকাল নিজের বেস্ট ফ্রেন্ডের থেকেও কথা লুকানো শিখে গেছিস। ভালোই ভালোই। আরে বিশ্বাস কর, অমন কিছু না। আর তেমন কিছু হলে তো সবার আগে তুই জানবি। রশনি আজ প্রথম সানার কাছ থেকে কিছু লোকালো, কারণ এতক্ষণ ও ইয়াশের আর ওর ওই মুহূর্তটা আওড়াচ্ছিল। আচ্ছা তোর কথা বিশ্বাস করলাম। দ্যাটস লাইক মাই গার্ল। আচ্ছা আমি তাহলে আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা। সানা যাওয়ার পর রশনি যেন হাঁফ ছেড়ে বাঁচল। আজ প্রথম তোর থেকে কিছু গোপন করলাম। বিশ্বাস কর খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। কিন্তু তুই একটু আগে স্যারের কেবিনে যেটা হলো, এটা কি ঠিক ছিল? আমি এটা কিভাবে করতে পারলাম? কিন্তু প্রথম দিনের ইয়াশ আহমেদের সাথে একটু আগের ইয়াশ আহমেদের কোনো মিল পাচ্ছি না। তাহলে কি সে নিজের ভুলটা বুঝতে পেরেছে? উফ, হাজার হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক করছে। এত ভেবে লাভ নেই, বেশি ভাবলে পরে আবার মাথা ব্যথা শুরু হবে। একটা কাজ করি, অফিস বয়কে বলে দিই কফি আনতে, আর সাথে সিনচান তো আছেই। রশনি শিয়ামকে মানে অফিস বয়কে বলে দিল কফি আনতে, আর ফোনে সিনচান দেখা শুরু করলো। এইদিকে ইয়াশ একটা কাগজ নিজের সামনে ধরে বলল, ডান।